প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করব তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমরা নবম শ্রেণীর জীববিজ্ঞান ক্লাসটা নেব, ঠিক আছে? তো আমরা গত ক্লাসে তৃতীয় অধ্যায়ের কিছু অংশ করেছিলাম। তৃতীয় অধ্যায়ের ম্যাট্রিসেস ডিভিশনটা করেছিলাম। আজ আমরা মিয়োসিস ডিভিশনটা করব। মিয়োসিস ডিভিশন খুব শর্ট, খুব দ্রুত হয়ে যাবে আমাদের। তো ম্যাট্রিসেস ডিভিশনে কী ছিল আমাদের মনে আছে? ম্যাট্রিসেস ডিভিশন ছিল একটা কোষ থেকে দুইটা কোষে তৈরি হবে এবং হুবহু প্রতিলিপি, অর্থাৎ মাদার সেলটা যেমন থাকবে, ডটার সেলটা সেম, দুইটা ডটার সেল হবে, তাই তো? অর্থাৎ মাতৃকোষের হুবহু ক্রোমোজোম সংখ্যা থাকবে এবং তোমার নিউক্লিয়াসও থাকবে। আর মিয়োসিস ডিভিশনটা কেমন হবে কেমন সেটা দেখবো। মিয়োসিস ডিভিশনটা হবে মাতৃকোষে সমান সংখ্যক ক্রোমোজোম থাকবে না, অর্থাৎ ভেঙে যাবে, অর্থাৎ অর্ধেক হয়ে যাবে। মাতৃকোষে যতটুকু ক্রোমোজোম থাকবে, ডটার সেল অর্থাৎ অপত্য কোষটা তার অর্ধেক হয়ে যাবে, ক্রোমোজোমটাও অর্ধেক হবে এবং নিউক্লিয়াসটাও অর্ধেক হয়ে যাবে। তবে দেখি জিনিসটা কেমন। এটা কোথায় ঘটে সেটা আমরা একটু দেখি। এটা হচ্ছে তোমার ডিপ্লয়েড জীবের গ্যামেটিক সেলে ঘটবে এবং হ্যাপ্লয়েড জীবের জাইগোটে ঘটবে। আমরা একটু লিখে দিই। জীবের গ্যামেটিক সেলে ঘটবে, আর হ্যাপ্লয়েড জীবের জাইগোটে ঘটবে। মিয়োসিসটা আর ম্যাট্রিসিস কোথায় ছিল? আমাদের সোমাটিক সেলে ঘটছিল। তো ম্যাট্রিসিস কিন্তু জাইগোটে বা তোমার গ্যামেটিক সেলে ঘটবে না। মিয়োসিসটা শুধুমাত্র গ্যামেটিক সেল এবং জাইগোটে ঘটবে। প্রসেসটা কি সেটা আমরা দেখি। মিয়োসিসটা কেন হয়ে থাকে? জীবদেহে প্রজাতি অক্ষুণ্ণ রাখার জন্য, তাই তো? প্রজাতি যদি বিলুপ্ত না হয়ে যায়, একটা প্রজাতি থেকে সেই প্রজাতি আস্তে আস্তে সার্কেলিং হতে থাকবে, এই জন্য সেটা উদ্ভিদ হোক, প্রাণী হোক, যাই হোক। তো মিয়োসিস ডিভিশনে দেখো, এটা যদি একটা নিচে আঁকি, এর যদি মাদার সেল হয়ে থাকে, তাহলে একটা ক্রোমোজোম, দুটো ক্রোমোজোম, তিনটা, চারটা। তো আমরা আগে ক্রোমোজোম সম্বন্ধে একটু দেখি। আমাদের মনে আছে কি? এটা কি ছিল? ক্রোমাটিড। ক্রোমোজোমের ক্রোমাটিড, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার, তাই না? এটা হচ্ছে ক্রোমোজোম টোটাল। তো এই ক্রোমাটিডে কি থাকে? প্রচুর জিন দ্বারা গঠিত, তাই তো? অনেক জিন আছে। জিনের স্থানকে আমরা লোকাস বলতেছি। এবার আমরা চলে আসি, জাস্ট অ্যারো দিয়ে নিয়ে এখানে দেখিয়েছি। এটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সেল, বা গ্যামেটিক সেল বলতে পারো। এটাকে রিপ্রোডাক্টিভ সেল বলে, গ্যামেটিক সেল বলে, জার্ম সেল বলে, এটা জার্ম সেল বলে, জার্ম সেল বলতে পারো। আবার তুমি এটা গ্যামেটিক সেল বলতে পারো, সেল বলতে পারো, যাই বলে না। তো আমরা রিপ্রোডাক্টিভ সেল দিয়েই করি। এখানে একটা কোষে নিউক্লিয়াস আছে, ভেঙে যাবে, ভেঙে দুটো তৈরি হবে। দেখো, এটা কিন্তু ট্রাইজেন। রিপ্রোডাক্টিভ সেলটা হচ্ছে ট্রাইজেন। ট্রাইজেনটা ভেঙে এন সংখ্যক ক্রোমোজোম হবে, অর্থাৎ অর্ধেক। এখানে চারটা আছে, কিন্তু দুইটা হয়ে যাবে, এখানে দুইটা চলে যাবে, আর এখানে দুইটা হয়ে যাবে। নিউক্লিয়াসটাও ভেঙে যাচ্ছে। যেহেতু এটা ভেঙে যাচ্ছে, সেহেতু এটাকে হ্রাসমূলক বিভাজন বলা হচ্ছে। প্রথম ধাপে হ্রাসমূলক বিভাজন, তাহলে প্রথম স্টেজটা, প্রথম বিভাজন হ্রাসমূলক বিভাজন। প্রথম বিভাজনটা হচ্ছে হ্রাসমূলক, প্রসেসটা হ্রাসমূলক বিভাজন। এখানে ঠিক আছে, একটা থেকে দুটো, দুটো থেকে চারটা হলো। এবার দেখো, এখানে দুইবার ভাঙবে, আবার এই এন সংখ্যকটা ভেঙে যাবে।
কিন্তু এই n সংখ্যকটা যখন ভাঙবে তখন কিন্তু এই মাতৃকোষের সমান থাকবে, এটা তখন মাতৃকোষ ধরে নিতে হবে, এটা সমান থাকবে। অর্থাৎ এখানে যেমন ভেঙে ছোট কমে গিয়েছিল, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা কমে গিয়েছিল, নিউক্লিয়াস সংখ্যা কমে গিয়েছিল, কিন্তু এখানে ভেঙে গেলে সেম গঠিত হবে। দুইটা থাকতেছে, এখানেও দুইটা থাকতেছে, এখানে দুইটা থাকতেছে, জাস্ট আমরা এটা ক্রোমোজোম বোঝাচ্ছি, কিন্তু এখানে দুইটা থাকছে, সবই n। আমরা গতদিনই বুঝেছি n মানে কি হ্যাপ্লয়েড আর ট্রাইজেন মানে ডিপ্লয়েড। তো এটা হচ্ছে, আমি উপরে একটু মুছে দিই সুবিধা হবে। এটা কিন্তু রাসমূলক না, এটা মিয়োসিসের অংশ। এখানে হচ্ছে মাইটোসিস সমৃদ্ধ হবে, অর্থাৎ মাইটোসিস আমরা দেখেছিলাম একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়েছিল, সেম ঠিক এখানটা এই পোর্শনটা কিন্তু মাইটোসিস, অর্থাৎ সমবিভাজন হবে, ঠিক আছে। তাহলে এর জন্য এই বিভাজনটাকে সমবিভাজন বলা হচ্ছে। দ্বিতীয় বিভাজনকে সমবিভাজন বলছে। দ্বিতীয় বিভাজনকে সমবিভাজন, অর্থাৎ n থেকে n সংখ্যক ক্রোমোজোম তৈরি হচ্ছে এবং নিউক্লিয়াসও সেট থাকছে, কিন্তু প্রথমবার যে ভেঙে যাচ্ছে, অর্থাৎ প্রথমবারে কমে যাচ্ছে, যার কারণে এই বিভাজনটার নাম মাইটোসিসকে নাম বলা হয়েছে রাসমূলক বিভাজন বা কমে যাওয়া আর কি। তো এটাই হচ্ছে মূলত মিয়োসিসের গঠন। একটা থেকে চারটা কোষ তৈরি হলো এবং মাতৃকোষের কিন্তু হুবহু হলো না, মাতৃকোষ থেকে ক্রোমোজোম এবং নিউক্লিয়াস অর্ধেক ভেঙে গেল, তাই তো। সেটা হচ্ছে মিয়োসিসের অংশ। অর্থাৎ তাই মিয়োসিস হলে একটি মাতৃকোষ থেকে চারটি আপাত কোষ পাওয়া যায়, প্রতিটি মাতৃকোষের অর্ধসংখ্যক অর্থাৎ অর্ধেক সংখ্যক ক্রোমোজোম ধারণ করে, কাজে এদেরকে রাসমূলক বিভাজন বলা হয়। আচ্ছা, মিয়োসিসটা কি কি কাজে লাগে, কোথায় কোথায় লাগে, অর্থাৎ রিপ্রোডাক্টিভ সেলে কাজে লাগে, তাই তো। এর পরের একটা ডিভিশন দেখবো আমরা। এটা একটু মুছে দিব, স্ক্রিনশট দিয়ে নাও, করে ফেলবেন। আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে ডিপ্লয়েড জীবের তোমার হচ্ছে গ্যামেটিক সেলে মিয়োসিসটা হবে এবং হ্যাপ্লয়েড জীবে হচ্ছে জাইগোট ঘটবে। তো জাইগোটে কিভাবে ঘটবে সেটা আমরা একটু দেখব। তো রিপ্রোডাক্টিভ সেল যদি আমরা গঠন করি তাহলে হচ্ছে ট্রাইজেন, জাইগোটটা দেখছি আমরা ট্রাইজেন। তো যদি এই ট্রাইজেনটা আমরা আগে জেনে নিই বায়োলজির ভাষায় জাস্ট 0 অ্যারো, তার মানে মেল, আর অর ফাদার 0 নিচে অ্যারো মানে ফিমেল, অর মাদার। তো আমরা এই চিহ্নগুলো দিয়ে কিন্তু বায়োলজি টার্মগুলো লিখব। আর ট্রাইজেন মানে ডিপ্লয়েড, সেটা তোমরা ভালো করে জানো। আর এন হচ্ছে হ্যাপ্লয়েড, সেটা আমরা প্রথমে পড়েছি। তো ট্রাইজেন এটা যদি ফাদার হয়, ফাদারের গ্যামেটিক সেল হয়, সেল হয়। আর আরেকটা গ্যামেটিক সেল নিব, এটা ধরো ফাদার, এটা যদি মাদার নেই, অর্থাৎ এটা মেল এটা ফিমেল নেই, ট্রাইজেন, তাহলে এখান থেকে দুটা মেয়ে আছে, তাই তো। এন সংখ্যক হচ্ছে মিয়োসিস হয়ে এন সংখ্যক হয়ে যাচ্ছে, আর এখানেও এন সংখ্যক হচ্ছে, এখানেও এন সংখ্যক হচ্ছে। এবার এটা যদি ক্রস করে, ঠিক আছে, মেল পার্ট এবং ফিমেল পার্টে যদি ক্রস হয় তাহলে কিন্তু ট্রাইজেন, এটাই হচ্ছে জাইগোট। হতে পারে প্লান্টে, হতে পারে এনিমেল। তো মোটামুটি আমরা মিয়োসিস বিভাজনটা কমপ্লিট করলাম। তো মিয়োসিসে যদি অস্বাভাবিক বিভাজন হয়, অর্থাৎ একটা থেকে চারটা না হয়ে যদি আরো বেশি সংখ্যক হয়, বা মাইটোসিস ডিভিশনটা কমপ্লিট করে একটা থেকে দুইটা হয়, তাহলে কি হবে? একটু অস্বাভাবিক বিভাজনের জন্য দুটো প্রজাতি তৈরি হয়েছে ব্যাঙের, অর্থাৎ ফ্রগের। নাম দুটো তোমাদের লাগবে, এটা এখানে কমপ্লিট। দুটো অস্বাভাবিক বিভাজন মিয়োসিসে অস্বাভাবিক বিভাজন,
বিভাজন করে দুটি ফ্রগ তৈরি, দুটি ফ্রগের জাতি, ব্যাং, ব্যাঙের প্রজাতি তৈরি হয়েছে। ফ্রগ দুটোর নাম কি? তোমাদের একটা জিনোপাস ট্রপিকালিস, জেনোপাস ট্রপিক্যালিস, জেনোপাস ট্রপিক্যালিস। এর নিচে কিন্তু দাগ দিতে হবে। কি দাগ দিতে হবে? নিচে দাগ দিতে হবে। আর হচ্ছে জেনোপাস ল্যাভিস, তাই না? জেনোপাস জেনোপাস ল্যাভিস। তো সায়েন্টিফিক নাম লেখার বিভিন্ন শর্ত ছিল, আমরা প্রথম অধ্যায়ে পড়েছিলাম, মনে আছে কি? গণ নাম এবং প্রজাতি পদ। গণ নামের আগে প্রথম অক্ষরটা বড় হাতের হবে এবং প্রজাতি পদ পাশে থাকবে। প্রজাতি পদ এবং গণ নামের নিচে যদি তুমি হাতে লেখো তাহলে অবশ্যই দাগ দিতে হবে, আর যদি তুমি টাইপিং করো তাহলে ইটালিক অক্ষরে বাঁকা করে লিখতে হবে। এই বিভিন্ন রকম কন্ডিশন ছিল, আমরা পড়ে আসছি প্রথম অধ্যায়ে। তো মোটামুটি এটা শেষ। বই দেখো অনুশীলনীতে 62 পেজ। কোষ বিভাজন, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। কোষ বিভাজন কি, সমীকরণ বিভাজন কি, সমীকরণ বিভাজন কি ছিল? মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয়েছিল। তো রচনামূলক প্রশ্নের মধ্যে আছে মাইটোসিসের বিভিন্ন পর্যায়সমূহ চিহ্নিত চিত্র আঁকো, যেটা আমরা কমপ্লিট করেছি অলরেডি। মাইটোসিসের গুরুত্ব আলোচনা করে দেওয়া পড়েছি, বহু নির্বাচন কিছু কোশ্চেন আছে। তো আমরা অনেকেই মনে করি সৃজনশীল, দেখো এখানে দেওয়া আছে 63 পেজে একটা, মাইটোসিস কোথায় ঘটে, মিওসিসকে রাসায়নিক বিভাজন বলা হয় কেন বুঝিয়ে লেখো। গ, দুটি চিত্র দেওয়া আছে, একটা হচ্ছে প্রফেজ আর একটা দেওয়া আছে টেলোফেজ। তো দুইটার আলাদা আলাদাভাবে পরিবর্তন কি ঘটেছে সেটা বলা হয়েছে, এবং জীবে কি কি সমস্যা হতে পারে এটা যদি অস্বাভাবিকতা হয় তাহলে, অর্থাৎ তাৎপর্য গুরুত্ব, যেটা আমরা গত ক্লাসে পড়িয়েছি। আমরা অনেকে মনে করি বইয়ে যে কোশ্চেনগুলো থাকে, অর্থাৎ যে সৃজনশীলগুলো থাকে, সংক্ষিপ্ত কোশ্চেন থাকে, অবজেক্টিভ থাকে, কিছু শূন্যস্থান পূরণ থাকে, তো এগুলো পরীক্ষায় কেন দিবে? এগুলোই কিন্তু পরীক্ষায় আসে। সো বি কেয়ারফুল। বইয়ে সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, যে কোনো ম্যাথই হোক, আর যে কোনো সাবজেক্টই হোক না কেন, বোর্ড কোশ্চেন কিন্তু বই থেকেই আসে। সো বইটা খুব ভালো করে পড়বে। আর বইয়ের ভিতরে যে অনুশীলনীতে যে সৃজনশীল দেওয়া থাকে সেই টাইপের, ঠিক আছে, ওইটা যে পরীক্ষা আসবে তা কিন্তু না, ওই টাইপের বিভিন্ন ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষায় আসে এবং বরাবরই এসে থাকবে। তো আজকে আবার আমাদের মোটামুটি মাইটোসিসটা কমপ্লিট, মিওসিসটা কমপ্লিট, তৃতীয় অধ্যায়টা মোটামুটি শেষ হয়ে গেল। এবার আমরা চতুর্থ অধ্যায় শুরু করব। আজকে জাস্ট আমি একটু হিন্টস দিব, নেক্সট ক্লাসে আমরা একটু লিবারেট করে আলোচনা করব। দেখো আমরা এবার চতুর্থ অধ্যায়টা শুরু করছি। চতুর্থ অধ্যায়ের অল্প কিছু করবো, আর নেক্সট ক্লাসে আমরা একটু লিবারেট করে করার চেষ্টা করবো। তো জীবনী শক্তি এই অধ্যায়টা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ ট্রিপল আই বলতে পারো, ভেরি ভেরি আই। যদি তোমাদের সিলেবাসে কোনো পরীক্ষায় জীবনী শক্তি অর্থাৎ এই অধ্যায়টা থাকে, তো ধরে নেবা যে এই অধ্যায় থেকে কোশ্চেন মাস্ট এসে বসে আছে, ঠিক আছে? তো এই অধ্যায়টা খুব ভালো করে পড়তে হবে। এবং এই অধ্যায়ের মধ্যে কী কী আছে? ফটোসিনথেসিস আছে, অর্থাৎ উদ্ভিদ যে নিজেদের খাদ্য নিজেদের তৈরি করতে পারে সেটার মূল রিয়াকশনগুলো আছে, প্রসেসটা আছে ইত্যাদি। আর প্রাণী সেই খাদ্য থেকে কি গ্রহণ করে, অর্থাৎ উদ্ভিদ থেকে কি নিয়ে আসে, উদ্ভিদ থেকে অক্সিজেন গ্রহণ করে, আবার প্রাণী কি করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, উদ্ভিদ সেই কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করছে, যার কারণে একটা সার্কেলিং প্রক্রিয়া চলতেছে। উদ্ভিদ অক্সিজেন দিচ্ছে আর প্রাণী সে অক্সিজেন নিচ্ছে, আবার প্রাণী কার্বন ডাইঅক্সাইড দিচ্ছে, উদ্ভিদ সে কার্বন ডাইঅক্সাইডটা নিচ্ছে। কিন্তু উদ্ভিদ কি শুধু দেয় কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেনটা দেয়? সে কিছু নেয় না, কার্বন ডাইঅক্সাইডে কিন্তু উদ্ভিদ গ্রহণ করে কোনো কোনো সময়, আমরা দেখবো অধ্যায়টা পড়ার সময়। এই জীবনী শক্তি কি, এই জীবনী শক্তিকে কি বলা হয় জানো? জীবনী শক্তি হচ্ছে এটিপি, অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেটের সাথে অনেকেই পরিচিত নয়, আমরা যেহেতু একটা নতুন অধ্যায় সেহেতু কিছু কিছু টার্ম আমরা দেখব। দেখো জীবনী শক্তি অর্থাৎ বায়োলজিক্যাল পয়েন্ট, জীবনী শক্তিকে এটিপি বলা হয়। এটিপি কি? এটিপি হচ্ছে জৈব শক্তি, অর্থাৎ আমরা ডিএনএ আরএনএ এর নাম শুনেছি তাই না? ক্রোমোজোমে শুনেছি। ক্রোমোজোমে
ডিএনএ আরএনএ ছিল, তাই তো? ক্রোমোজোমের নিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিএনএ আরএনএ থাকে, যেটা আমাদের আমাদের জেনেটিক্যালি একটা কি বলবো, মানে একটা জেনারেশন থেকে অন্য একটা জেনারেশনে রূপান্তরিত হয়, সেটা হচ্ছে ডিএনএ। ডিএনএ এর মূল গাঠনিক একক কিন্তু অ্যাডেনিন। এই অ্যাডেনিন থেকে অ্যাডেনোসিন আসছে। অ্যাডেনোসিন আসছে। এখন এই অ্যাডেনিন থেকে যখন অ্যাডেনোসিন আসছে, তখন এই ডিএনএ আরএনএ এর সাথে কিন্তু সালোক সংশ্লেষণ, ফটোসিনথেসিসের অনেক মিল আছে। সালোক সংশ্লেষণের রিঅ্যাকশনটা আমি লিখবো, তারপর তোমাদের একটু ডিভাইড করে দেখাবো। তার আগে এটিপি সম্বন্ধে আমরা একটু আলোচনা করি, যেহেতু এটিপি তোমাদের বইয়ের প্রথমেই দেওয়া আছে। যে তোমাদের বইয়ে দেখো জীবনী শক্তি বা এটিপির ভূমিকা কি। এটিপি হচ্ছে এডিপি অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট, ADP অ্যাডিনোসিন ডাইফসফেট, ডাইফসফেট। ডাইফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেট অর্থাৎ ডাই মানে কি? দুই, অর্থাৎ ডি। ডাই মানে কিন্তু দুই, আমরা জানি না, আমরা এখন জানছি। বায়োলজির ভাষায় ডাই মানে দুই, আর ডি মানে ডাই মানে না, তাই তো? ডাই মানে না, কি হাইড্রোজেন নাই নাকি অক্সিজেন নাই? অক্সিজেন নাই। এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট প্লাস একটা ইনঅর্গানিক ফসফেট, অজৈব ফসফেট। আইপি তে ইনঅর্গানিক ফসফেট বলা হয়। আইপিটা তুমি পিআইও লিখতে পারো, কোনো অসুবিধা নাই। ইনঅর্গানিক ফসফেট এটার সাথে সংযুক্ত হয়ে এটিপি তৈরি করবে, অর্থাৎ এডিপি প্লাস আইপি, অ্যাডিনোসিন ডাইফসফেট প্লাস একটা ইনঅর্গানিক ফসফেট সংযুক্ত হয়ে এটিপি অর্থাৎ বায়োলজিক্যাল কয়েন তৈরি করবে। এটা হচ্ছে রিচার্জেবল ব্যাটারি। অর্থাৎ রিচার্জেবল ব্যাটারি এই কারণ বলা হয় যে চার্জ দিলে যেমন তোমার ব্যাটারিটা চার্জ ফুল হয়ে যায়, তুমি ইউজ করতে পারো, ঠিক তেমন এটিপিতে যত তুমি এডিপি কাউন্ট করবে তত এর চার্জ বৃদ্ধি পাবে, আবার ভেঙে যাবে, আবার বাড়বে, আবার ভেঙে যাবে, আবার হবে, এরকম করতে করতে চলে যাবে। এখানে কিছু টার্ম আছে, দেখি এটিপি, এডিপি এগুলো করতে হবে। এএমপি প্রথমে আছে, এএমপি, এডিপি, এটিপি অ্যাডিনোসিন 1-ফসফেট, 1 মানে 1, এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট, ডাই মানে 2, এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আমরা মূল রিঅ্যাকশনে চলে আসি। মোটামুটি এটিপি সম্বন্ধে একটু জানলাম, এটিপি সম্বন্ধে ক্লিয়ার। আর ইনঅর্গানিক ফসফেট আইপি, আমাদের মূলত লাগবে হচ্ছে এটিপি আর আইপি, এই দুটো জিনিস আমাদের বেশি কাজ করতে হবে আমাদের এই অধ্যায়ে। সালোক সংশ্লেষণের অর্থাৎ ফটোসিনথেসিস, এর মূল জিনিস হচ্ছে ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস, ফটো মানে কি আমরা জানি? ফটো মানে আলো, ফটো মানে আলো। এখন এই আলোটা নর্মালি আলোর প্রধান উৎস কি? সূর্য। সূর্য থেকে আসবে। এখন সবসময় কি সূর্য থেকে আসতে পারে? যদি ল্যাবরেটরিতে কাজ করি তাহলে সূর্য কেমন পাবো? না, ল্যাবরেটরি থেকে যখন কাজ করবো তখন সূর্য অর্থাৎ আলোটা কিন্তু আমরা ন্যাচারালি আর্টিফিশিয়াল ভাবে করে নেবো, তাই তো? এখন এই ফটো মানে আলো, সিনথেসিস মানে বিভাজন। রিঅ্যাকশনটা আমরা দেখি, তারপরে আমি সংজ্ঞাটা বলছি। রিঅ্যাকশনটা দেখে তোমাদের সংজ্ঞাটা কমপ্লিট করতে হবে। কার্বন ডাইঅক্সাইড, এটা নিশ্চয়ই সংজ্ঞাটা সবাই জানো। কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাই অক্সাইড, সায়েন্সের স্টুডেন্ট তো কার্বন ডাইঅক্সাইড সবাই চিনি আমরা। কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, H2, এটা কি পানি? হ্যাঁ, একটু সরাই নিবি কারণ সুবিধা হবে। পানি রিঅ্যাকশন করবে কার সাথে? কে থাকবে? লাইট অর্থাৎ সূর্যালোক। হতে পারে সূর্যালোক, হতে পারে তোমার আর্টিফিশিয়াল লাইট। ক্লোরোফিল থাকবে, তার মানে প্লাস্টিক। আমরা উদ্ভিদ কোষে দেখেছি যে প্লাস্টিক ছিল, তাই না? প্লাস্টিক হচ্ছে উদ্ভিদ কোষের একটা প্রধান
বৈশিষ্ট্য, প্লাস্টিক বিভিন্ন রকম হতে পারে, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট থাকতে পারে। ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণকণিকা, তো সবুজ বর্ণকণিকা যেখানে থাকবে সেখানে কিন্তু সালোক সংশ্লেষণ হবে, আর অন্যান্য বর্ণকণিকায় তেমন সালোক সংশ্লেষণ হয় না। কিন্তু যদি লিউকোপ্লাস্ট কখনো ক্লোরোপ্লাস্ট রূপান্তরিত হয়, অর্থাৎ লাইট পাওয়ার ফলে যদি লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট রূপান্তরিত হয় তখন কিন্তু সালোক সংশ্লেষণ ঘটবে। এটা ক্লোরোফিল, ক্লোরোফিল কি তৈরি হবে রিঅ্যাকশনটায়? কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হবে গ্লুকোজ, C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ আমরা যে গ্লুকোজটা খাই সেটা, হ্যাঁ ওইটাই। আচ্ছা, গ্লুকোজটা কিন্তু ওদের রিঅ্যাকশনটা একটু ডিফারেন্ট। গ্লুকোজ প্লাস পানি প্লাস হচ্ছে অক্সিজেন বেরিয়ে যাবে, তাই তো? এখন রিঅ্যাকশন কমপ্লিট হয়েছে, সমতা আসছে না? সমতা আসেনি। 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 12 পানি, 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 12 পানি, একটা গ্লুকোজ তৈরি হবে এবং 6 অণু পানি তৈরি হবে এবং 6টা অক্সিজেনের অণু তৈরি হবে, ঠিক আছে? এটা পানি, এটা হচ্ছে অক্সিজেন, যেটা জীবন ধারণের জন্য আমাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস। অক্সিজেন ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারবো না। তো দেখো রিঅ্যাকশনটা আমরা লিখলাম, কিন্তু এবার আমরা একটু সংজ্ঞাটা দেখি। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায়, ঠিক আছে, আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে পানি এবং কার্বন ডাইঅক্সাইডের সহযোগে গ্লুকোজ নামক একটা যৌগ তৈরি হবে এবং পানি এবং অক্সিজেন বেরিয়ে যাবে, তাকে বলা হয় সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। এই রিঅ্যাকশনটা কি অল টাইম ঘটবে? যখন সূর্যের আলো পাবে তখন। এটা উদ্ভিদের মাইটোকন্ড্রিয়াকে সমৃদ্ধ হবে, মাইটোকন্ড্রিয়ার পাওয়ার হাউস বলা হয়। তো সালোক সংশ্লেষণ মূলত পাতায় সমৃদ্ধ হবে। পাতা, শুধু কি পাতা না, সবুজ বক্র, উদ্ভিদের সবুজ অংশে পাতায় সর্বাধিক পরিমাণে সালোক সংশ্লেষণ হয়, অর্থাৎ ফটোসিনথেসিস সর্বাধিক পরিমাণ হবে হচ্ছে পাতায়। এই রিঅ্যাকশনটা যদি আমরা অপোজিট করি তাহলে কিন্তু আরেকটা নাম চলে আসবে, সেটা হবে রেসপাইরেশন। শ্বসন, শ্বসন, ঠিক আছে? তো রিঅ্যাকশনটা কিভাবে উল্টা করবো? এটা যদি দ্বিমুখী দিয়ে দিই, ঠিক আছে, দ্বিমুখী দিই, তখন কিন্তু একটা জিনিস তৈরি হবে, এটিপি তৈরি হবে, অর্থাৎ শক্তি তৈরি হবে, অর্থাৎ গ্লুকোজ ভেঙে যাবে। গ্লুকোজ ভেঙে যে এদিকে আসবে রিঅ্যাকশনটা, অর্থাৎ বাম দিকে আসবে। আমরা বাম থেকে ডানে গিয়েছিলাম, এবার ডান থেকে বামে আসবে, তখন গ্লুকোজ এখানে আর বেশি সংযুক্ত একটু মুছে দিয়ে, এটা তার সুবিধা হয়ে যাবে। এর সাথে সংযুক্ত হবে 38 ADP প্লাস 38 IP ইনঅর্গানিক ফসফেট। কি হবে এর পাশে? এর সাথে আরো সংযুক্ত হবে 38 ATP তৈরি। তাহলে এটা নাম হবে তখন শ্বসন। এই রিঅ্যাকশনটা তখন নাম হয়ে যাবে শ্বসন। আর যদি কিনা ডান সাইডে ফ্লো হয়, অর্থাৎ গ্লুকোজ তৈরি হয়, গ্লুকোজ তৈরি হলে সেটা হবে ফটোসিনথেসিস। আর গ্লুকোজ ভেঙে বা পানি বা অক্সিজেন ভেঙে যদি তৈরি হয় পাশে আসে, তাহলে 38 ATP তৈরি হবে, সেক্ষেত্রে হবে হচ্ছে শ্বসন। শ্বসন 2 প্রকার হতে পারে, আমরা ডিভাইড ভাবে আরো করব। সালোক সংশ্লেষণ কিন্তু শেষ হয়নি, আজকে আমরা এতটুকুই করব যেহেতু অনলাইন ক্লাস। নেক্সট আমরা একটু ডিভাইড করে করার চেষ্টা করবো, জাস্ট একটু টপিকস দেখা দিলাম, তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে। আর মোটামুটি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর একটু একটু পড়ার ট্রাই করো। যদিও আমাদের এই বাসায় থেকে থেকে বোরিং হয়ে যাচ্ছে আমরা, তারপরেও পড়াশোনাটা একটু একটু করে চালিয়ে যেতে হবে। আমরা খেলাধুলা করবো, সব কিছুই করবো, পরিবারের সাথে একটু সময় দিব, আর সাথে একটু পড়াশোনাও করবো। তো একটু একটু করে আমরা যেতে থাকি। আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।